সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ৫২ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব সার্চ কমিটির কার্যকলাপ নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, আছেন ডেইলি অবজারভারের অনলাইন সম্পাদক কাজী আব্দুল হান্নান, আরও আছেন লেখক ও সাংবাদিক জনাব মুস্তফা কামাল। আপনাদেরকে তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী আব্দুল হান্নান, আপনাকে দিয়ে শুরু করি। আমরা জানি যে ইসি এবং সিসি নিয়োগের জন্য যে অনুসন্ধান কমিটি কাজ শুরু করেছে এবং সম্ভবত আগামীকাল তারা সর্বশেষ বৈঠকটি করে 10 জনের নামের তালিকা চূড়ান্ত করবে এবং সেটি রাষ্ট্রপতির কাছে পাঠাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যেই আলোচিত হচ্ছে যে বিভিন্ন যারা এই নাগরিক সমাজের সাথে বৈঠক করেছেন, অন্যান্যভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা এই আলোচনা অংশ নিয়েছে তাদের একটি অংশ দাবি করেছেন যে এই রাষ্ট্রপতির কাছে প্রেরিত 10 জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়ার আগেই জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন। আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে দাবি করছেন, দ্বিতীয় কথা বিষয়টি হচ্ছে আইন কি বলে। আইনে কিন্তু এটা অ্যাবসলিউট ইন বিটুইন রাষ্ট্রপতি এবং আপনার সার্চ কমিটি। এখানে যদি প্রকাশ করার বিষয় থাকতো তাহলে একটা নোটিফিকেশনের বিধান থাকতো। নোটিফিকেশনের কোনো বিধান এখানে রাখা নেই, আইনে রাখা নেই। কিন্তু প্রকাশ না করার পক্ষে কোনো আইন আছে কিনা? যেটি আছে সেটা হলো যে সাংবিধানিকভাবে যেটি বিচারপতি আসলে এই কথাটা বলেছেন যে উনি সাংবিধানিকভাবে যেহেতু শপথ নিয়েছেন, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এটি প্রচার করা আমরা করব না, সেহেতু উনি আসলে আইনের মানুষ, তো উনি আইনসম্মত কথাটি বলেছেন। কারণ প্রকাশ করাটার যদি সুযোগ থাকতো তাহলে আইনেই রাখা হতো। একাধিক কারণে থাকে না, আর আইনে আমি বলছি আইন সম্মত বলেছেন এই জন্য বলছি যে এখানে যেহেতু অপশান আছে 5টি পদের জন্য 10 জন দেওয়ার, ফলে যে 5 জনকে নিয়োগ দেওয়া হবে না তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক বিষয়গুলো রাষ্ট্র অবশ্যই বিবেচনা করা উচিত এবং করেছে বলেই যেহেতু এখানে 10 জনের ভিতর থেকে 5 জনকে নিয়োগ করা হবে, সেই কারণে আমি বলি জেনারেল ক্লজেস এখন বলা হচ্ছে সর্বশেষ যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠক শেষ করে মানে জানানো হয়েছে যে তারা 12 থেকে 13 জনের নাম চূড়ান্ত করেছে এবং এর থেকে 2 থেকে 3 জনকে তারা বাদ দিবেন। এবং ওই 12-13 জনের নাম কিন্তু প্রকাশ করা হয়, 12-13 জনের নামও প্রকাশ করে নাই। তাহলে যাদের নাম বাদ দিবে তাদের কোনো সামাজিক কোনো সমস্যা তৈরি হবে, এটি কেন বলছেন? আমি এই জন্যই বলছি যে কারো নামই যেহেতু প্রকাশ করা হচ্ছে না, এরা যাদেরকে বাছাই করেছেন, তাহলে ওই 10 জনের নাম যদি বাদ দেওয়া হয়, দেওয়ার পরে প্রধানমন্ত্রীর সুপারিশে 5 জনকে নিয়োগ করা হবে, তাহলে যাদেরকে বাছাই কমিটি দিয়ে দিল, নাম দিল, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা প্রধানমন্ত্রী 5 জনকে সুপারিশ করলেন না। এই যে সুপারিশ করলেন না, এই না করার পিছনে হেতুটা কি, এই প্রশ্নটি চলে আসে। সেটা এখানে কিন্তু সবসময় রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায় না। আমরা মনে করি যে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায় না। প্রধানমন্ত্রীর সুপারিশ 48(1) সংবিধানে যে বিধানটি যে কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতির কাজের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুপারিশের ব্যবস্থা নিয়ে কেন আমাদের সংবিধান প্রণেতারা রেখেছিলেন,
এই এই জায়গাটি তাহলে একটু পরিষ্কার হওয়া দরকার। না, আমি আসবো পরিষ্কার হতে। যদি আপনি নাম প্রকাশই করলেন, প্রকাশ তো করিনি না আপনি তো করেছেন 322 জনের 322 জনের নাম প্রকাশ করেছেন। সেটি এই সার্চ কমিটি আমি আসবো আপনার কাছে, আবার আসবো এই ব্যাখ্যা শুনবো। জনাব এম এ আজিজ, শুনতে চাই আপনার কাছ থেকে নাম প্রকাশ নিয়ে যে দাবি, যেই যুক্তি আমাদের কাজী হান্নান দিলেন, আপনি কি বলবেন? না দেখেন, 332 জনের যে নাম প্রকাশ করা হয়েছে, 22 জনের, আমি কাজী হান্নান সাহেবের বক্তব্য অনুযায়ী বলতে পারি এনারা কি করে তাহলে পাবলিশ করলেন, সেটাও তো বলা নেই। এখন প্রশ্ন হলো 10 জনের নাম পাবলিশ করলে তাদের ব্যাপারে জনগণের একটা মতামত দেওয়ার বা সমালোচনা করার সুযোগ থাকবে। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, ওসি প্রদীপ খুবই কৃতিত্ববান ওসি ছিলেন, 2 বার রাষ্ট্রপতি মেডেল পেয়েছেন, 2 বার, কিন্তু তিনি ক্রসফায়ার তার নিজের স্বার্থে কম করেন নাই। কিন্তু দেখা গেল 2 বার মেডেল পাওয়া সত্ত্বেও যখন তিনি ধরা পড়লেন তখন তার বহুত কীর্তি কাহিনী আমরা জানতে পারলাম। তা আমি তো মনে করি এই সার্চ কমিটির চোখ এড়িয়ে, চিন্তা এড়িয়ে 10 জনের ভিতরে এমন লোক ঢুকতে পারে। যেমন সার্চ কমিটিতে অন্যর কথা বাদ দিলাম, একজন তো আওয়ামী লীগের নমিনেশনই চেয়েছিল, এটা তো প্রকাশ করার পরে হলো। তো এই 10 জনের ভিতরে 5 জনও যদি ফাইনালি আসে, কারণ আলটিমেটলি তো প্রধানমন্ত্রীর পরামর্শে 5 জন হবে আলটিমেটলি, সেটা অন্য ব্যাখ্যা আমি করব। এই 5 জনের ভিতরে যদি এমন কেউ ঢুকে পড়ে তখন তো মহা সংকট তৈরি হবে। এই মহা সংকটের আগে 10 জনের ভিতরে যদি তাদের নাম ছেড়ে দেওয়া হয়, এর ভিতরে 10 জনই তো ডিসক্রেডিটেড হবে না। নিশ্চয়ই সার্চ কমিটি আমার মতে, কারণ 332-এর ভিতরে বিশেষ লোক নিয়ে কিছু সমালোচনা তো এসছে, সেখানে অপরিপক্কতার পরিচয়ে অনেক প্রস্তাবে এসছে। যেমন অ্যাডভাইজার, আপনার ওয়ার্ডেন্ট অফ প্রেসিডেন্টস বলেন, একটা অ্যাডভাইজার কেন ইলেকশন কমিশনে যাবে, তার নাম তো প্রস্তাব এসছে। আবার বিবি রাসেল, সে তার ফিল্ডে সবচেয়ে বিখ্যাত লোক, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি এখানে মোবাইল চার্জ মানে ফ্ল্যাক্সি লোড ব্যবসার নামে এসেছেন, সেটা হয়তো একেবারেই মানে ব্যতিক্রম। না ব্যতিক্রম না, কারণ হচ্ছে কি এখানেও কিন্তু একটা লিমিটেশন থাকা উচিত ছিল। আপনি বলছেন বিদেশ থেকে ইমেলে দিতে পারবেন, আমার নাম আমি প্রস্তাব করতে পারবো, এইভাবে যখন ওপেন করে দিয়েছেন তখন মোবাইল চার্জারও এসে পড়ছে। হ্যাঁ, আল্লাহ জানে যে একজন ভিক্ষুক বা একজন হকার আসে নাই এখনো, তার ভিতরে আছে কিনা কেউ তো টেস্ট করে নাই। সুতরাং আমি মনে করি আমরা এবারে যে ডেলিকেট সিচুয়েশন, আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে অনাস্থা, এবং রাজনৈতিক অনেকগুলো দল রাষ্ট্রপতির সংলাপে গেল না, নামও দিল না, এক্ষেত্রে তো অবশ্যই আমরা ব্লাড টেস্ট করে 7-5 জন লোক চাই। সেক্ষেত্রে এই 10 জনকে ফিল্ডে দেওয়া উচিত ছিল। আচ্ছা, এবং এটা পাবলিকই পারে। আরেকটু যদি আপনার কাছে আমি বলি যে নাম প্রকাশ করেনি এ কথা যেরকম সত্য বা অর্ধসত্য, নাম প্রকাশ করেছে এটা যদি আমি আবার বলি, তাহলে আপনি কি বলবেন? নাম প্রকাশ করেনি সত্য, নাম প্রকাশ করেছে সত্য, এটাও সত্য, তাহলে আপনি কি বলবেন? অর্থাৎ 322 জনের নাম তো প্রকাশ করেছে সার্চ কমিটি, আমি তো বলছি এখন তাদের মধ্যে থেকে তো 10 জনের মানে তালিকা তারা দিয়েছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 12 থেকে 13 কালকে করবে 10। তো আমার বক্তব্য হলো অ্যাপিলেট ডিভিশনের, এমনকি একই ব্রিটিশ আইন তো, পাকিস্তান এবং ইন্ডিয়ান কোনো যদি সুপ্রিম কোর্টের রায় থাকে সেই রায় অনুসরণ করে কিন্তু রায় দেওয়া হয়। তো এখন যে সার্চ কমিটি, এটা অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক এটার নেতৃত্বে আছে। তো এটা যদি কথার কথা অ্যাপিলেট ডিভিশনের স্ট্যান্ডার্ডে ধরি, এই কমিটি একবার 322 জনের নাম প্রকাশ করলেন, তাহলে 10 জনের নাম কেন করবেন না? একই তো, এটার ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটলে দুটোই ব্যত্যয় ঘটবে এক। কিন্তু আমি মনে করি এবারের সবার চাহিদা হচ্ছে যে সবচাইতে 7-5টা লোক চাই। হ্যাঁ, সুতরাং এই 10টার ভিতরে তো আমি বললাম ওসি প্রদীপের মতো লোক তো ঢুকতেই পারে, যারা আমি জানি না ঢুকতে পারে। আমি আবার ছোট্ট করে একটু এই প্রশ্নটার উত্তর নিয়ে তারপর আমি মোস্তফা কামালের কাছে আছি। মানে কাজী আব্দুল হান্নান, এইটা কি এখতিয়ার আছে সার্চ কমিটি? আমার তো মনে হয় নিশ্চয়ই আছে, যে নামগুলো এসছে
তার বাইরেও কোনো নাম ইনক্লুড করে প্রেসিডেন্টের কাছে দিতে পারে। অবশ্যই, কারণ আপনাকে আগে বুঝতে হবে, আমি তো আসলে আগের কথাটি সম্পূর্ণ করতে পারিনি। না, আমি আপনার কাছে যাব, আমি শুধু এটা তো অবশ্যই আছে, কারণ এটি হচ্ছে সার্চ কমিটি, এটি কোনো অনুসন্ধান কমিটি নয়। সার্চ কমিটি আর অনুসন্ধান কমিটির ভিতরে অনুসন্ধান কমিটি, বাছাই কমিটি না, বাছাই কমিটি না, বাছাই কমিটি না, আমরা ধরে নিচ্ছি এটা বাছাই কমিটি। যে জন্যে ওই যে 322 জনের কথাটা লিস্টের কথা আসছে, এটা আসলে অন্যেরা নাম দিয়েছে, এটা কিন্তু সার্চ কমিটির নাম না। সার্চ কমিটি কোনো নামই দেয়নি, এখন যে নাম 10টা দিবে সেটি হবে সার্চ কমিটির নাম। আর যেটা প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে অন্যেরা এই নামগুলো সাবমিট করেছে, এর থেকে বাছাই করবে না নিজেরা অনুসন্ধান করবে সেটা তাদের ব্যাপার। আমি এইখানে আমি থাকি। তবে কমিটির, সার্চ কমিটির প্রধান বলেছেন যে নামগুলো এসছে এর বাইরে থেকে আমরা নিচ্ছি না। না, এই কথা আমার মনে হয় বলছে, আমি টেলিভিশন নিজে শুনেছি। আচ্ছা, আমি যদি তবে নিতে পারে, কিন্তু উনি বলেছেন এর বাইরে নিচ্ছেন। আসবো আবার এই পয়েন্টে আমি আসবো, একটু শুনে আসি। মোস্তফা কামাল, আপনি কি বলেন? জি, চমৎকার সাবজেক্ট, একেবারে প্রাসঙ্গিক, খুব টাটকা বিষয়। নাম আসেনি হয়তো বা, আবার নাম এসে গেছে। 322 জনের নাম কিন্তু আমরা জেনে গেছি সরাসরি সার্চ কমিটির মাধ্যমেই। 11টা পৃষ্ঠায় তারা এই 322টা নাম দিয়েছেন। 1 নম্বরে অজয় দাশগুপ্ত সাংবাদিক, 322 নম্বরে ফয়জুর রহমান চৌধুরী সাবেক সচিব। তো নাম না এলেও আমরা ফলাফলটা কিন্তু এরই মধ্যে জানি, অঙ্ক কষলেই ফলাফলটা বেরিয়ে যায়। অর্থাৎ 322 জনের মধ্যে 5 জন টিকবেন বা পাশ করবেন, অর্থাৎ 322 জনের মধ্যে 10 জন তো পাঠানো হবে, চূড়ান্ত হবেন 5 জন। অর্থাৎ সবাই পাস, সবাই উত্তীর্ণ, সবাই যোগ্য, উপযুক্ত, অর্থাৎ 317 জন বাদ পড়বেন। অঙ্ক তাই বলছে। সেখানে যদি আমরা হিসাব করি, অর্থাৎ উত্তীর্ণ হবেন বা পাশ করবেন 1.55% অঙ্কের হিসাবে আর কি। আর ব্যর্থ হবেন বা ফেল করবেন যদি আমরা বলি 98.45%, শুধু নামটা বাকি। অর্থাৎ তারা একটি পদের জন্য 64.4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসলে এখানে একটু আমার মনে হয় একটু সংশোধনের বিষয় আছে। তারা কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে না, ওনাদের উপযুক্ত মনে করে কোনো দল বা ব্যক্তি অথবা প্রতিষ্ঠান অথবা নিজেই পরবর্তী বিষয় হচ্ছে, আপনি না বলেন, আমি না বলি, হান্নান ভাই না বলুক, বর্তমান যে গণমাধ্যমের যেই যুগ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু কিছু নাম কিন্তু এসে যাচ্ছে, কিছু কিছু কথা বেরিয়েও যাচ্ছে। 34 জন নিজে আবেদন করেছেন, যদিও সার্চ কমিটি বলেনি, কিন্তু বিভিন্ন সোর্সে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তো সেখানে এই 322 জনের মধ্যে মোবাইল ফোন রিচার্জ অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু যেমন আছেন, বরগুনার রেড ক্রিসেন্ট সোসাইটির মোতালেব মিয়াও আছেন, বিদেশে থাকেন 2 জন, মজিবুর রহমান, আশরাফ আলী, তারাও আছেন, বিবি রাসেল তো আছেনই। নাম কোনোটাই গোপন নাই। নায়ক ইলিয়াস কাঞ্চনের নামও আছে। তো নাজিমউদ্দিন আল আজাদ, এরশাদ সাহেবের প্রতিমন্ত্রী, তিনিও আছেন। ট্যুর ব্যবসা করেন, অর্থাৎ ম্যান পাওয়ার ব্যবসার কাছাকাছি রাফিউজ্জামানও আছেন। তারা নিজেদেরকে হয় নিজেরা উপযুক্ত মনে করেছেন, অথবা কেউ উপযুক্ত মনে করে তাদের নাম দিয়েছেন। তো বারবার নামের কথাটা আসছে এই কারণে, যেহেতু এই আইনটাতে সবে আমরা পদার্পণ করেছি মাত্র। 50টি বছর একটি দেশের আইনে ছিল না। সেই ক্ষেত্রে বলা যায় বিগত নির্বাচনগুলো বেআইনি হয়েছে তা হয়তো বলা যাবে না, অআইনি হয়েছে তাও বলা যাবে না, তবে আইন বহির্ভূতভাবে হয়েছে। অর্থাৎ একটা আইন করার তাগিদ কেউ বোধ করেননি। বিএনপি 5-6 মেয়াদে ক্ষমতায় ছিল, দরকার মনে করেননি। আওয়ামী লীগও 5-6 মেয়াদে ক্ষমতায় ছিল বা আছে, দরকার মনে করেনি। এবার ভিন্ন প্রেক্ষিতে আমাদের সুশীল সমাজের কাছ থেকে, নাগরিক সমাজের কাছ থেকে যখন মনে করিয়ে দেয়া হয়েছে যে আইনের একটি তাগিদ আছে, সেই জায়গাটাতে কিন্তু তখন ক্ষমতাসীনদের প্রতিক্রিয়া ছিল যে সার্চ কমিটি যেটা, সেটা আইনের কাছাকাছি, আইন এখন করা সম্ভব নয় করোনা পরিস্থিতির কারণে। কিছুদিনের মধ্যেই কিন্তু তখন বিএনপির দিক থেকে দাবি ছিল যে আইন করুক। আবার সরকার যখন তড়িঘড়ি আইন করে ফেলেছে, বিএনপি আবার বলছে আমরা এর মধ্যে নাই। আওয়ামী লীগ যে প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, তারাও বলেছেন এই আইন করতে। আমার মনে হয় আপনি কথা শেষ করলে আমি শেষ করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা মনে করব
তালিকা ধীরে 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 11 পৃষ্ঠার তালিকা এখন 1 পৃষ্ঠায় চলে এসেছে। কাল অথবা পরশুর মধ্যে এটা আরও ছোট হবে, সম্ভবত 24 তারিখের মধ্যে একটা ফয়সালার দিকে আমরা যাব। সেখানে সার্চ কমিটি যাদের সাথে কথা বলেছে তারা কয়েকটি তাগিদ দিয়েছেন। একটি হচ্ছে নিরপেক্ষতার কথা বলেছেন, যে 5 জন নিরপেক্ষ আসুক। শব্দগুলা নিরপেক্ষ, নির্মোহ, সরকারি সুবিধাভোগী নন, এই শব্দগুলো প্রতিটাই কিন্তু আপেক্ষিক। নিরপেক্ষ খোঁজাটাও মুশকিল আছে, নির্মোহ খোঁজাও মুশকিল আছে। তারপরে তো খুঁজতে হবে এবং আমার একটু বিরতি নিতে হবে। অর্থাৎ সন্ধান কমিটি বা খোঁজাখুঁজি কমিটি তারা খুঁজছেন। আমরাও আশা করব এই খোঁজাখুঁজিতে অবশ্যই 5 জন বেরিয়ে আসবে। কাজী আব্দুল হান্নান, আপনার কাছ থেকে শুনতে চাই, দুটো কথা এখানে এসছে। আমি যদি আপনার কাছে ব্যাখ্যা করে এরকম বলি, ধরে নেওয়া যাক 322 জনের যে নামের তালিকা মানে প্রকাশিত হয়েছে, সেই নামের বাইরে যদি কোনো তালিকা অথবা একেবারে সেই নাম থেকে বাদ দিয়ে কোনো তালিকা দেওয়া হয়, সেটা আইন বহির্ভূত হবে কি না? আমার জানা মতে এটা নিশ্চয়ই আইন বহির্ভূত হবে না। এই এখতিয়ার আছে বলে অনুসন্ধান কমিটির একজন সাংবাদিকদের বলেছেন, আজকে পত্রিকা ছাপা হয়েছে। যদি তাই হয় তাহলে কি, অথবা একাধিক নাম থাকে, তাহলে কি নাম প্রকাশের যৌক্তিকতা আছে কিনা? আমরা যেটা আগেই আলোচনা করছিলাম, যেটি সুশীল সমাজে, নাগরিক সমাজেরও দাবি ছিল, সেটি প্রকাশ করলে অসুবিধাটা কোথায়? আমি প্রথমে যেটা বলছিলাম, আমি সেখানেই এখনো পর্যন্ত আমি আপনার এই প্রশ্নের জবাব সেটাই আমি বলবো, রিপিট করব। আপনার এই অনুষ্ঠানেরই আরেকদিন আমি বলেছিলাম যে আসলে এই নাম চাওয়াটির কোনো এখতিয়ার আইনে দেওয়া নেই, স্পেসিফিক করা নেই। এই চাওয়াটির ভিতরেই একটা ডিসপিউট রয়ে গেছে। কারণটি হচ্ছে আইন বড় নয়, সংবিধান বড়। সংবিধানে এই ইলেকশন কমিশন সদস্য এবং চেয়ারম্যান কারা হতে পারবেন তার যোগ্যতা নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু নাম চাওয়ার ক্ষেত্রে সেই যোগ্যতা অনুযায়ী চাওয়া হয়নি। বাছাইটা করতে গেলে আপনার এটি হবে প্রধান বিবেচ্য, যে সংবিধানে যে যোগ্যতা নির্ধারণ করা আছে সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কিনা। দ্বিতীয় হচ্ছে সংবিধানে, আমি প্রথমে যেটা এই আজকের আলোচনার শুরুতে বলছিলাম, যে 48-এর 1 প্রধানমন্ত্রীর যে এখতিয়ার, এই এখতিয়ারটি আমাদের সংবিধান প্রণেতারা কেন দিয়েছিলেন? কারণটি প্রধানমন্ত্রীর রাজনৈতিক ডিজায়ার নয়, কারণটি হচ্ছে আপনার প্রশ্নের জবাবটা এখানে নিহিত। এই জন্য না, যে একজন ব্যক্তির যে যোগ্যতা নির্ধারণ করা আছে তার বাইরে কিছু অযোগ্যতা থাকে, সেই অযোগ্যতাগুলো অনুসন্ধান করা আমাদের এই সার্চ কমিটির পক্ষে সম্ভব না। কারণ স্টেট মেকানিজম কতকগুলো জায়গা আছে এই মেকানিজমে, যেমন এসবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, এরকম কতগুলো জায়গা আছে যারা তার অতীত, তার নাগরিকত্ব ইত্যাদি সবকিছু স্ক্রুটিনি করতে পারে। এবং এই পদের জন্য দরকার ছিল, সেই জন্যই তো যে সেটি তারা বের করে আনতে পারেন, বের করে এনে ওই এজেন্সিসগুলা আর পারে সাধারণ মানুষ। কিন্তু এজেন্সিসগুলা যেহেতু পারে, সেই জন্যই কিন্তু অপশনটা রাখা হয়েছে এই আইনে, যে 10 জনের নাম দেবে, সেই 10 জনের ভেতর থেকে প্রধানমন্ত্রীর কেন এই সুপারিশ করার পাওয়ারটি এখানে অ্যাপ্লিকেবল করা হয়েছে। কারণটি হচ্ছে এই 10 জনের স্ক্রুটিনিটি করে নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী, তার নির্বাহী বিভাগ এইগুলো দেখে নিয়ে দেখবেন যে এইখানে অযোগ্য হতে পারে কিনা। এই যে কথাটি বলা হচ্ছে, সেই পয়েন্টে সেগুলো দেখে নিয়ে একটু জিনিস আমি স্পষ্ট করতে চাই। আপনি যদি একটু সংক্ষেপে এখন বললে এরপরে আবার আপনি ব্যাখ্যা দিন। সাংবিধানিক যে বাধ্যবাধকতা বলছেন সেটা হচ্ছে এই, যে কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এ দ্বারা কি রাষ্ট্রপতি কি বাধ্য? হ্যাঁ, এটা বাধ্য পরামর্শ করতে বাধ্য, কারণ ওই পরামর্শটা এক্সিকিউটিভের এই যে স্ক্রুটিনিটা, এই স্ক্রুটিনিটার সমস্ত অ্যাপারেটাস, যন্ত্র হলো প্রধানমন্ত্রীর হাতে। দ্যাটস ওয়াই প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধানটি এখানে সংবিধান রেখেছে। না, আমার জানতে চাওয়া হলো যে রাষ্ট্রপতি বাধ্য প্রধানমন্ত্রীর পরামর্শ, আর মানে উনি যদি কোনো পরামর্শ দেন, সেই পরামর্শটা কি নিয়োগের ক্ষেত্রে পরামর্শ? সর্বক্ষেত্রে সমস্ত কাজে রাষ্ট্রপতি দিবেন। রাষ্ট্রপতি মনে করেন যে না,
প্রধানমন্ত্রী যদি মনে করেন যে না দরকার নাই, ঠিক আছে প্রেসিডেন্ট করুক, সেটা তাদের ব্যাপার, এটা তো আমরা জানবো না। এইটা কি প্রেসিডেন্টের জন্য এটা অপশন কিনা? এটা অপশন না, অপশন না, উনি ম্যান্ডেটরি করবে, এটা ম্যান্ডেটরি 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 মাস্ট। তাহলে তো উনি যা বলবেন তাই হবেন। এই জায়গায় হচ্ছে আমাদের আইনের প্রয়োজন ছিল। আইনের প্রয়োজনটা এইখানে ছিল, কারণ যদি এই আইনে যাদেরকে আমরা সার্চ কমিটি হিসাবে বানিয়েছি, এই কমিটি যদি মেরুদণ্ড সম্পন্ন হয়ে থাকে, এই কমিটি যদি আত্মমর্যাদাশীল হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী যদি তাদের সুপারিশকৃত 10 জনের ভেতর থেকে সুপারিশ না করেন, তাহলে এই কমিটি, যেহেতু রাষ্ট্রের মালিক জনগণ, সংবিধানের 11 অনুচ্ছেদ অনুযায়ী এই কমিটির ক্ষমতা রয়েছে তখন ডিসক্লোজ করার যে প্রধানমন্ত্রী অমুককে নিয়োগ, সুপারিশ রাষ্ট্রপতি অমুককে নিয়োগ করেছেন আমাদের সুপারিশের বাইরে থেকে। এই যে জায়গাটি, এটি হচ্ছে সবচাইতে আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ এবং একটা সুন্দর জায়গা, যে যদি সার্চ কমিটি হিজ মাস্টার ভয়েস না হয়ে থাকে। না দেখেন, আমাদের সংবিধানে অনেক কিছুই লেখা থাকে। রাষ্ট্রপতিকে আমরা রাষ্ট্রের প্রধান মনে করি, তিনি স্বাধীনভাবে কাজ করবেন, এটা আমরা আশা করি। কিন্তু আসলে আমাদের ওই বললাম রাজনৈতিক সংস্কৃতি, প্রেসিডেন্ট তো প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে যান না। যেমন আমি বলি যে 2টি কাজ তিনি করতে পারেন, প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন, পার্লামেন্টে যিনি মেজরিটি অথবা কোয়ালিশন করে মেজরিটি, তাকে উনি নিয়োগপত্র সাইন করেন। এটা হলো আমার বক্তব্য। নিয়োগ দেন না, প্রধান বিচারপতিকে নিয়োগ দেন, কিন্তু এই সদ্য সম্পত্তি প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়েছেন, তার সিনিয়রজন ছুটিতে চলে গেছে। এটাতে কি বোঝা যায়? বোঝা যায় এখানেও পরামর্শ গ্রহণ হয়েছে, নইলে তো সিনিয়র ব্যক্তিটি হওয়ার কথা ছিল। এখন ধরেন এই সার্চ কমিটি, আমার বক্তব্য, আমি কেন পাবলিশডের কথা বলি, যে এই 10 জন যখন দেওয়া হবে, আমার তো মনে হয় যে পাবলিশ করা হবে, তাতে প্রধানমন্ত্রী রিলিফ হবে। বর্তমান সংস্কৃতিতে মনে করা হচ্ছে সার্চ কমিটি সঠিক দিলেও এর ভিতরে প্রধানমন্ত্রী অফিস থেকে বেঠিক করতে পারে, অর্থাৎ একপক্ষীয় করতে পারে। এই 10 জনের নামটা যদি আপনার প্রকাশ করা হতো, 2টো জিনিস হতো। সার্চ কমিটির প্রধান, আমি নিজে শুনেছি, বলেছে 322 জনের বাইরে কোনো নাম নেওয়া হচ্ছে না। এটা ঠিক আছে কিনা? অর্থাৎ বাইরে থেকে নেওয়া হয় নাই, হবে না বলছে। একদিন উনি বলেছেন, কিন্তু আজকে আমি আবার এসেছে একটু ভিন্ন কথা। আজকে কিন্তু প্রথম আলো যে রিপোর্ট করেছে সেখানে ওনার কোট করে বলা হয়েছে যে সার্চ কমিটির এর বাইরেও নাম দেওয়ার এখতিয়ার আছে বলছে, এখতিয়ার আছে। কিন্তু আগের দিন যেদিন আপনার 12-13 জনের নাম ঠিক করছি অমুক দিন, এই যে পরশু দিন বলছে, তখন বলছে যে না, আমরা প্রশ্ন করা হয়েছে সাংবাদিকরা, উনি বলছে না, আমরা নামের বাইরে নিচ্ছি না। তাহলে এই যে বিতর্কটা তৈরি করলো, আজকে প্রথম আলো পড়ছে এই কথা বলছে, তাহলে সার্চ কমিটির চেয়ারম্যান কিন্তু 2 রকম কথা বলে ফেললো। এখানে কিন্তু প্রশ্ন, কারণ আমাদের সংস্কৃতি এমনি অনাস্থা প্রকট। এখন 10 জন যদি গোপনে দেয়, এটা কেউ দেখলো না, জানলো না, এখন 10 জনের ভিতরে নাম পরিবর্তন প্রধানমন্ত্রী অফিস থেকেই করে দিল, কি করবেন? এই আমার কথা হলো প্রধানমন্ত্রীকে রিলিফ দেওয়ার জন্যে, অর্থাৎ সমালোচনার ঊর্ধ্বে রাখার জন্য হলেও এই 10 জনের নাম ওই ওসি প্রদীপের মতো না ঢোকে, অর্থাৎ কেউ জানবে না। রাষ্ট্রপতির মেডেল নিয়ে গেল 2 বার, কোনো মিডিয়া জানলো না, যেদিন ধরা খেলো মিডিয়াই তো তার সব প্রকাশ করে দিল। এই 10 জনকে দিলে জনগণের কথা বাদ দেন, মিডিয়াই এই 10 জনের ক্যারেক্টার বার করে দিবে, এসবি ইন্টেলিজেন্স লাগবে না, বের করে দিবে। সুতরাং আমি মনে করি সেখানে প্রধানমন্ত্রী কিন্তু বিতর্কের ঊর্ধ্বে থাকবে। ওই 10 জনের ভিতরে উনি বেছে দিল একটা ব্যালেন্স ফর্মুলাতে। যেমন এখন আইন করা হয়েছে, যেটা আইন, এই আইন তো ব্যালেন্স আইন হয় নাই, কারণ এই আইন সারা জীবনের জন্য অশান্তি তৈরি করে রাখবে। এই যে সার্চ কমিটি, এই যে আইন হলো প্রধান বিচারপতি এবং কমিটি, তো একটা মানে কোন 10 জন থাকবেন মূলত এই আইন, না 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 না, এটাই শোনেন। এখন ধরেন এই আওয়ামী লীগ সরকার তো চিরস্থায়ী না, ধরেন বিরোধী দলের কথার কথায় বিএনপি ক্ষমতায় আসলো, আসার পরে তাহলে ওই যে আপনার সাংবিধানিক পদ 4 জন, ওনারা তো ঠিক করে ফেলবে। আমি শেষ করি, ওনারা ওনাদের মতো 4 জন ঠিক করে ফেলবে, আর বিশিষ্ট নাগরিক ওনাদের মতন ঠিক করতে পারবে না। সাংবিধানিক পদ যে 4 জন আছে সেই 4 জনই দিতে হবে। 4 জন দিবে তো, 2 জন দিতে পারবে না, 4 জন দিবে তো।
আপনার এই পাবলিক সার্ভিস কমিশন আর একে দুজনকে বাদ দিয়ে আরেকজনকে চেয়ারম্যান বানায় লইব, আর অ্যাপিলেট ডিভিশনে দুই চারজন প্রমোশন দিয়ে অ্যাপিলেট ডিভিশনে ঢুকাই দিবে, আর হাইকোর্টে একজন পাবে। আর আমি বলছি যে আশঙ্কার কথা বলছেন, তাহলে তো এই আশঙ্কা না, আমি বলি যে সরকার যদি আইনে ঠিক আছে, আইনের কথা বলছি না, সাংবাদিক পদ তাদেরকে সরানোর ক্ষমতা তো সেই আপনার নো কনফিডেন্সে যেতে হবে, কিন্তু আমাদের দেশের লোকজনের ওই মেরুদণ্ড আছে, আপনি বলেন। সুতরাং এই জন্য বলছি যে যখন এই আওয়ামী লীগ বিরোধী দলে যাবে তখন দেখবে যে 6জনই দেয় এক পক্ষ, তখন করে আইন মানি না। আচ্ছা, আসবো আবার এখান থেকে একটু যোগ করতে চাই। হান্নান ভাই আইন এবং সংবিধানের বিষয়টি বেশ পরিষ্কার করেছেন, স্বচ্ছ করেছেন। আজিজ ভাই বারবার বলছিলেন রাজনৈতিক সংস্কৃতির কথা। আসলে এখানে আইন, সংবিধান এবং রাজনৈতিক বাস্তবতার একটা কেমিস্ট্রি, একটা রসায়ন এখানে আছে, এটাই সত্য। আর দুইজনের বক্তব্যের মধ্যে একটি শব্দ কিন্তু বারবার এসেছে, তারা মেরুদণ্ড সম্পন্ন কাউকে চান, যেটা সংবিধানে বা আইনে অথবা সার্চ কমিটির কোথাও এই মেরুদণ্ড শব্দটি নেই, কিন্তু এটাই হচ্ছে সার কথা। মেরুদণ্ড বলতে নিরপেক্ষতার প্রশ্ন, স্বচ্ছতার প্রশ্ন, সততার প্রশ্ন, দক্ষতার প্রশ্ন, সততার প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন এখানে, যে কারণে বারবারই আপনিও নামের বিষয়েও কিছু যদি, কিছু কিন্তু, কিছু তবে যুক্ত হচ্ছে। সবে আইনে যেহেতু আমরা পদার্পণ করেছি বা আইনটা শুরু হয়েছে মাত্র, এ কারণে কিছু প্রশ্ন এসে যাচ্ছে, হয়তো বা আরও প্রশ্ন আসবে। নাম নিয়ে প্রশ্ন এসেছে, নাম প্রকাশ করেছি একটা যুক্তি, আবার প্রকাশ করার ঠিক না আরেকটা যুক্তি আছে, আবার প্রকাশ করেছিও, আবার করা ঠিক নয়, আবার করছি না, অর্থাৎ এখানেই একটা সংঘর্ষ। আবার সার্চ কমিটির থেকে প্রথমে যে বক্তব্য এসেছে যে এর বাইরে, অর্থাৎ 322 জনের বাইরে আর কারো নাম সংযুক্ত হওয়ার ব্যবস্থা নেই, ব্যবস্থা শব্দটাই বলেছিলেন, কিন্তু আজ আবার দেখা গেল যে না, এর বাইরে থেকেও নাম আসতে পারে, অর্থাৎ যদি, কিন্তু, তবে উনি বলেছেন এখতিয়ার আছে অনুসন্ধান কমিটি, অর্থাৎ কোথাও এখতিয়ার আছে, কোথাও আইনে নাই, অর্থাৎ একটা সংঘর্ষ কিন্তু এখনো রয়ে গেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় একজন গণমাধ্যম কর্মী হিসাবে, যেহেতু আইনটা নতুন, কিছু প্রশ্ন নিয়েই আমাদের সামনে এগোতে হবে। যেটা সার কথা, যে মেরুদণ্ড সম্পন্ন খোঁজা যদি সৎ নিয়তে হয়, সৎ উদ্দেশ্য নিয়ে হয়, জন আকাঙ্ক্ষা যেটা, রাজনৈতিক দাবি যেটা, হয়তোবা সেটা হবে না, নাও হতে পারে, কিন্তু অন্তত একটু আশা করা যায় যে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে পড়েছি। একসময় তো ছিলই না এটা। এখনই কি আমরা এই প্রশ্ন মানে তুলতে পারি কিনা, মেরুদণ্ড আছে না নাই, এই প্রশ্নটা কি, এটা প্রশ্ন না, এটা আকাঙ্ক্ষা। আচ্ছা, এই আকাঙ্ক্ষাটা আমাদের বা এই শঙ্কা, এই শঙ্কাটা বা এই আকাঙ্ক্ষাটা, যাই বলেন, এটা আসলে আকাঙ্ক্ষা না শঙ্কা, তো এই শঙ্কাটা আমরা কি এখনই প্রকাশ করতে পারি? আমি বলবো আকাঙ্ক্ষা আছে, কারণ আমরা দেশের সবাই এই আকাঙ্ক্ষা করছি, সরকারের দিক থেকেও তো আকাঙ্ক্ষা পরিষ্কার। এখন নাম প্রকাশ না করলে এই আপনার এই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না? অবশ্যই হচ্ছে, নাম প্রকাশ করলেও হবে, না করলেও হবে, কিছুই শেষ পর্যন্ত গোপন থাকছে না বা থাকবে না, নাম কিন্তু এসে যাচ্ছে। এরই মধ্যে কথা ছিল যে প্রস্তাবিত নামগুলো প্রকাশ হবে, প্রস্তাবকারীদের নাম প্রকাশ হবে না। এর মধ্যে প্রস্তাবকারীদের নামও কি আসছে না? হয়তোবা সূত্রটা গ্রহণযোগ্য নয়, হ্যাঁ, কিন্তু সেটি গণমাধ্যমের একটি সূত্র বা গণমাধ্যম জানাচ্ছে, আর অনুসন্ধান কমিটি জানাচ্ছে, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, একটু না অনেক তফাৎ আছে। কমিটি বলেছে যে আমি 322-এর থেকে আমি তাহলে ওই একজনকে বাদ দিয়ে আমি 321-এর ভিতর দেখছি, বলেনি, তারা বলছে 322। আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় যে আপনার নাম দেয়া হলো, আপনার চুলচেরা বিশ্লেষণ শুরু হলো মিডিয়ায় এবং জনসাধারণের ভিতরে, আপনি ছেলেবেলায় কি করেছেন, কোন অন্যায়টা করেছেন, কোন অপরাধটা করেছেন, আপনি কোন কারণে অযোগ্য, এই বিশ্লেষণ শুরু হলো। আপনি যে কালকে রাষ্ট্রযন্ত্র এবং এই সার্চ কমিটির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবেন না আপনার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে, এর কি গ্যারান্টি আছে? দ্যাটস ওয়াই এই আইনে নাম প্রকাশ না করার বিধানটি রাখা হয়েছে। এটা কি আইনে এই বিধানটি আছে? আইনে এটা উল্লেখ করা লাগে না, এটাই হচ্ছে আইনের জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটি বিধান আছে, আইন আছে। কিন্তু এই জায়গায় আসবো আপনার কাছে, আবার আমি একটু শুনে আবার আসবো। প্রথম কথা হচ্ছে না, যে আইনে কাজী হান্নান যেটা বলছিলেন যে আইনে এটা বিধানই নাই, তাহলে আমি বা অন্যান্য সুশীল সমাজ বা এই দাবি করে, আমি বলছি বিষয়টা হলো যে সার্চ কমিটির যে আইনটি করা হয়েছে, যে প্রধান
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2000 মানে নিয়োগ আইন। এখানে কিন্তু এই পুরো আইনটাতে নাম অনুসন্ধান কিভাবে করবে বা সার্চ কিভাবে করবে এটা তো আর ডিটেল করা নাই, এটা সার্চ কমিটির এখতিয়ারভুক্ত। আমার বক্তব্য হচ্ছে এখানে 2 জন বিচারপতি আছেন, এখন কিন্তু তারা বিচারপতি নন, আমি কিন্তু কথা বলছি তিনি সার্চ কমিটির লোক হিসাবে। ওনারা যখন বিচারপতি যেখানে বসবেন তিনি সেই শপথ সঙ্গে নিয়ে বসবেন বলে এখানে এই শপথ মানবে না কেউ। শপথ মানলে ওনারা কেন বাইরে পাবলিকের কথা শুনলেন? পত্রিকায় এটি বলেছেন যে আমি যে শপথ নিয়েছি সেই শপথটা নিয়েই আমি যেখানে যাই সেই শপথটা আমি সঙ্গে নিয়ে যাই, ঠিক কোটা। তার মানে এই কথাটাও উনি যে বলছেন তার মানে হচ্ছে এবারে যে রাজনৈতিক যে সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠন নিয়ে যে বিতর্ক রাজনৈতিক দলের মধ্যে, তার মানে এই 2 জন বিচার বিভাগকেও আপনার দেখবেন আলোচিত সমালোচিত করবে এই কারণে। এখন আপনার পয়েন্ট আসি, আপনি প্রথমে এই সার্চ কমিটি বলল আপনারা সবাই নাম দেন, পার্টিকে চাইলে, ব্যক্তিতে চাইলো, বিদেশ থেকে দেশ থেকে আসলো, ইটস এ পাবলিক কমিটমেন্ট, ইটস এ পাবলিক কমিটমেন্ট। এখান থেকে আপনি ফিরে যেতে পারেন না। আবার দ্বিতীয় আমি শেষ করতে, উনি তো এইটা বলেন নাই যে আপনি নাম দেন সেই নাম আমি আবার প্রকাশ করব। না, এটা লজিক না। লজিক হচ্ছে জনগণ দেশের মালিক কনস্টিটিউশনে, ব্যক্তি নন, বিচারপতিও নন, রাজনৈতিক দলও নন, জনগণ। আপনি জনগণের কাছে কিন্তু কল করছেন, আপনারা নাম দেন, রাজনৈতিক দলকে বলছেন নাম দেন, নাম আসছে দেশে বিদেশ থেকে, ব্যক্তি সব দিছে, ইটস এ পাবলিক কমিটমেন্ট নাম্বার 1। সার্চ কমিটির প্রধান আমি নিজে কানে শুনেছি, তিনি বলছেন সার্চ কমিটির বাইরের থেকে লোক নেওয়া হবে না। আবার তিনি বলছেন, তারপরে বললেন কালকে যে ক্ষমতা আছে বাইরের থেকে নেওয়ার। হ্যাঁ, ক্ষমতা আছে, তাহলে সেই ক্ষমতাই প্র্যাকটিস করতেন না। উনি এখতিয়ারের কথা বলেছে যে সার্চ কমিটির এখতিয়ার আছে, কিন্তু উনি এইটি বলেন নাই যে আমি বাইরের থেকে নাম নিব, এই কথা তো উনি বলেন নাই। কারণ গ্যাপ আছে, এটার এখতিয়ার আছে মানে আমি নিতেও পারি, আবার যেহেতু আগে বলছি আমি নাও নিতে পারি। এই যে অ্যাম্বিগুইটি, এটাতে সন্দেহ এবং সংশয়ের সৃষ্টি করে। অর্থাৎ আপনি 10 জনের নাম দিলেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে আরো নাম ঢুকায়া বাদ দিলে আমরা তো জানলাম না। সুতরাং আমি এই জন্যই বলছি যে নামটা, আমার বক্তব্য হচ্ছে যে নাম প্রকাশ যদি করে তাহলে একটা বাইন্ডিংস এর মধ্যে আসে। 10 জন, যেমন ধরেন ইউনিভার্সিটিগুলোতে 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, সিনেট ভোট দেয়, কিন্তু সিনেটটাকে এমনভাবে তৈরি করা হয়েছে সরকার পক্ষের লোকই নির্বাচিত হয়, 3 জনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দেন, কিন্তু 3 জনের নাম তো পাঠাতে হয়, নামটা পাঠায়। তাহলে আমার কথা হলো সেই নামটা তো পাবলিশড হয়, ভোট হয়, ওপেন ভোট হয়, ভোট হয়ে কোন 3 জন হলো 1 নম্বর 2 নম্বর সেটা তো হয়। আচ্ছা, আরেকটু কথা, তাহলে এই 10 জনকে জানাতে সমস্যাটা কোথায়? আপনি পাবলিকের কাছে কমিটমেন্টে গেলেন, যে কথাটা কাজী হান্নান বলেছে সেটার উত্তর আপনি কি? সেটার উত্তর এইটা আমি তো বলছি একবার, যে আপনি তো এর ভিতরে অসীমদ্বীপ ঢুকতে পারে, আপনি জানেন না। রাষ্ট্রপতির মেডেল দিল 2 বার, রিপিট করলো যাকে, তার ভিতরে এত কলঙ্ক আছে এটা তো কেউ জানলো না। সুতরাং আপনি সার্চ কমিটি কিন্তু রাষ্ট্রপতির পদক উনি কলঙ্ক ছিল এটি না জেনে দিয়েছে বিষয়টা তা না, উনি হয়তো ওই সময় ওই কাজটি অত্যন্ত ভালো করেছেন, পরবর্তীতে এসে হয়তো তার স্খলন হয়েছে। স্খলনের পর না, উনি প্রথম থেকেই স্খলন ছিল। যে আমার কথা হলো যে আপনারা সার্চ কমিটি, আপনারা এটা পাবলিক প্রপার্টি বানাইছেন, এখন 10 জন পাবলিকের কাছে ছাড়েন, পাবলিক দায়িত্ব পালন করলে করুক, না হলে মিডিয়াও আছে। ওকে, একটু শুনে আসি। আজিজ ভাই যেটা বারবার বলছেন, সংশয়ের কথা বলছেন, একটা শঙ্কার কথা বলছেন, এবং এটা মন গড়া বলছেন না, উদাহরণও দিচ্ছেন বারবার। উদাহরণটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, যে আসলে কি হবে, কিছু অভিজ্ঞতা দৃষ্টিতে তিনি কিন্তু এই শঙ্কাটার কথা ব্যক্ত করছেন। হান্নান ভাই আইন এবং সংবিধানের ভিতরগত এবং বাহ্যিক আশপাশে কি আছে সেটাও পরিষ্কার করার চেষ্টা করেছেন। তো আমার পর্যবেক্ষণ হচ্ছে যে জন আকাঙ্ক্ষা একটি কার্যকর মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন সরকারও চায়, সেটার অন্যতম প্রমাণ হচ্ছে, অথবা এতটুকু বলা যায় বিগত যে নির্বাচন কমিশনটা ছিল যেটা বিদায় নিয়েছে সেটার মতো কমিশন সরকারও চায় না।
চাইলে আওয়ামী লীগ থেকে বা কারো কাছ থেকে যিনি নিজেই নিজেকে সফল দাবি করেন, বিব্রত হন না, অর্থাৎ তিনি পরীক্ষিত ওনার নামটা আসতে পারতো। উনি নিজেও প্রস্তাব করতে পারতেন যে এত পরীক্ষিতর মধ্যে আমি পরীক্ষিত, আমারই রেখে দেন। আসে নাই, অর্থাৎ তিনি নিজেও চাচ্ছেন না। আওয়ামী লীগ থেকেও তার নাম আসে নাই। কার নাম কোন দিক থেকে আসছে, কোন দল থেকে আসছে, অবশ্যই বিভিন্ন দল থেকে আসছে। এগুলো কিন্তু একটু একটু করে আমরা জানছি। তো এর নমুনা হচ্ছে যে ভবিষ্যতে একটি সুন্দর নির্বাচন কমিশন যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সরকারও সেটা উপলব্ধি করছে। আর উপলব্ধি করার জেরই হচ্ছে একটি আইন করা। না, সেটা তো ক্লিয়ার আমাদের কাছে, কোনো সন্দেহ নাই। আমি বলছি মোস্তফা কামাল, রাজনৈতিক বাস্তবতা, যেখানে রাজনৈতিক বাস্তবতা হলো এই যে একটি প্রধান বিরোধী দল বা অন্যতম বিরোধী দল সহ অন্তত 15টি দল এই অনুসন্ধান কমিটির উপরে এক ধরনের অনাস্থা দিয়ে নামই দেয়নি, সংলাপেও অংশ নেয়নি। সেরকম একটি প্রেক্ষাপটে আপনি এই নাম যদি না দেন অথবা নাম দেন, সেক্ষেত্রে কি সংশয় আরো তৈরি হবে না? জি, সংশয় তৈরি হবে, আরো কিছু প্রশ্নও দেখা দিবে। যেহেতু সার্চ কমিটি থেকে এর মধ্যে সাংঘর্ষিক বক্তব্য আসছে, কোনটা যেটি সাংঘর্ষিক বক্তব্য যেটি আপনি বলছেন, আমি এটি সাংঘর্ষিক বক্তব্য থেকে যাচ্ছি না। আজিজ ভাই সংখ্যা আছে, আমি একটু আবার একটু যাই, প্রশ্ন হয়তো আরো সামনে আসবে, শেষ দিকে একটু সংক্ষেপে করে একটু বললে সুবিধা হয়। যেটি আসলো, আমি যেটি বলছি যে যখন এরকম এক ধরনের সংশয়, সন্দেহ, রাজনৈতিক আমাদের যে সংস্কৃতি যেখানে আছে একটা অনাস্থা, সেই ক্ষেত্রে আস্থা ফিরিয়ে আনার জন্য আর কি করতে পারতো অনুসন্ধান কমিটি? আমি একটা কথা বলি, সারা দুনিয়ায় যেটা বলা হয় ফ্রি, ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশন, আমি এই তিনের সাথে আরেকটি বিষয় যোগ করি। বাংলাদেশের কালচার হিসাবেই এটা আমি যোগ করেছি, সেটি হচ্ছে ফ্রি, ফেয়ার, নিউট্রাল অ্যান্ড অ্যাকসেপ্টেবল। এই অ্যাকসেপ্টেবলটা আমি জুড়ে দিই, কারণ আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনও দেখেছি, অনেক আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তার নির্বাচনও দেখেছি। সেইখানেও দেখেছি যে আমি জিতলে ফ্রি, ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশন হয়েছে। আর আমি যদি হারি, আমি খুবই সামান্য কিছু হয়েছে যে 10% না 5% এই নিয়ে আলোচনা হয়েছে বা আমি যখনই আমি হারি তখনই আমি কিন্তু আবার ঠিক উল্টে যাই যে নির্বাচন অ্যাকসেপ্টেবল নয়। সেটা আপনার রাজনৈতিক বক্তব্য দিয়ে আমার কালচার হচ্ছে এই অ্যাকসেপ্টেবল নয় প্রমাণের জন্য আমি কিছু বিক্ষিপ্ত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনাকে সামনে নিয়ে আসি। এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে, আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে অ্যাকসেপ্টেবল, সংকটটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, সেটা ইলেকশনের প্রশ্নেও যেমন তেমন ইলেকশন কমিশন গঠনের ক্ষেত্রে একই প্রশ্নই আমি খুব সংক্ষেপে সার্চ কমিটির ইলাবোরেট করার সুযোগ নাই, শেষ সময়। এই আইনটিতে যে সার্চ কমিটির যে গঠন সিস্টেম রেখেছে, এটা পার্মানেন্ট একটা সমস্যা তৈরি হয়েছে। এক সমস্যা তৈরি হয়েছে, হ্যাঁ, কেন? কারণ হচ্ছে ব্যাখ্যা দিলাম, বরং তো আইন হওয়াতে আরো আমাদের জন্য ভালো ছিল, এবং এই দাবিটা প্রায় সকল রাজনৈতিক আইন হয়েছে। যিনি সরকারে থাকবেন তার মতো করে এখন ইলেকশন কমিশন এইরকম আইন বলবৎ থাকলে হবে, এইটাই বলছি। আমার পাবনার দেশে একটা আমার গ্রামের ভাষা আছে, আমার কাম আমি করব, তোকে খালি হুনায় নেব। ব্যাপারটা এরকম হয়ে গেছে, মানে আমার কাজ আমি করব, তোকে শুধু শুনায় নেব। হ্যাঁ, এই আইনটা এরকম হয়ে গেছে। সরকারে যে থাকবে সার্চ কমিটি তার হবে, এবং সার্চ কমিটি হওয়া মানে নির্বাচন কমিশন তাই হবে। সুতরাং এই এক। দুই হচ্ছে যে সমস্যার সমাধান আগে হতো, কারণ রাজনীতিতে আপনার প্যাসাপ করার পর্দা এবং পর্দার অন্তরালের একটা বক্তব্য আছে, সেখানে কিন্তু চেষ্টা করা হয়নি, যার ফলে পুরোটা দল বাইরে রয়ে গেছে। সুতরাং আপনি যত নিরপেক্ষ নির্বাচন কমিশনই করেন না কেন, এই অসন্তোষ সেটি নিশ্চয় থাকবে, হয়তোবা থাকবে, কিন্তু তারপরও যত গ্রহণযোগ্য করা যায় একেবারে শেষ সময়। আজিজ ভাই শেষ মুহূর্তে একটি কথা বলেছেন, এতক্ষণ তিনি বারবার যেটা বলছিলেন রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ যেটা দৃশ্যমান আমরা দেখে আসছি, শেষ অংশে বলেছেন যে পর্দার আড়ালের কিছু তদবির হোক, সংলাপ হোক, কথাবার্তা, অর্থাৎ বোঝাপড়ার একটা বিষয়। আর হান্নান ভাই যেটা আপনার কথা বলেন, গ্রহণযোগ্যতার বিষয়টাই এখন মুখ্য, সবাই এই শব্দটি বেশি প্রয়োগ করছেন, গ্রহণযোগ্যতা। তো এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ, কার কাছে গ্রহণযোগ্য?
আপনার কাছে যেটা গ্রহণযোগ্য আপনার সুবিধা মতো, আমার কাছে সেটা গ্রহণযোগ্য নয়। এটা সবচেয়ে বিতর্ক আমাদের থেকেই যাচ্ছে, এই বিতর্কের মধ্য দিয়েই হয়তোবা সামনে আমরা সুন্দর কিছু একটা দেখব। জি, আমাদের হাতে আর সময় নেই। জনাব কাজী আব্দুল হান্নান, এম এ আজিজ এবং মুস্তফা কামাল, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।